যারা দীর্ঘ সময় ধরে গল্প শুনতে চেয়েছেন, শুধু তাদের জন্য গত কয়েকদিনের গল্পগুলো একসাথে করে আপলোড করছি আজকের ভিডিওটিতে। আজকের গল্প ফাঁদ। টাঙ্গাইল থেকে গল্পটি লিখে পাঠিয়েছেন হাসান। চাকরির সুবাদে তখন আমাকে সিলেটে যেতে হয়েছিল। জুন, জুলাই এবং আগস্ট এই 3 মাস সেখানে অবস্থান করতে হয়েছিল। এই অবস্থানকালে আমার জীবনে একটি কাহিনীর জন্ম নেয়। আজ পর্যন্ত কাহিনীটিকে ধারণ করে আছি এবং কাউকে বলতে পারিনি। আমার এই কাহিনীটিকে অনেকে অবিশ্বাস্য বিবেচনা করবেন এবং অনেকে সমালোচনা মুখর হবেন। তবু বলছি, মানুষের জীবনে কত কিছুই তো ঘটে যায়। স্থানীয় কর্মকর্তা আমার অবস্থানের জন্য এক মালিকের 4 রুম বিশিষ্ট ঘরের একটি রুম ভাড়া নেওয়ার প্রস্তাব দেয়াতে মালিকের একমাত্র গার্ডিয়ান এবং দারোগা কন্যা ঝাড়ি দেওয়ার পর বিতাড়িত করল। পরের 2 দিন অনেক অনুনয় বিনয় করায় 4 নাম্বার রুমটিকে বরাদ্দ করেন। সন্ধ্যার পর সংশ্লিষ্টরা সমবেতভাবে আমাকে রুমে অধিষ্ঠিত করে গেল। একটি তক্তপোষ, হাঁড়ি পাতিল এবং চুলা ক্রয় করে দেয়া হয়েছে। আমাকে ঘাড়ে ধরে অকুস্থলে হাজির করায় মনটা বেশ খারাপ ছিল। আমাকে বাবুর্চিও দেয়া হয়েছে। তাকে ভালো ভাত রান্না করতে বলায় সেভাবেই রান্না করছিল। মালিকের দারোগা কন্যার আগমন হলো। রান্নার আয়োজন প্রত্যক্ষ করার পর আমাকে বেশ জেরা করা হলো। তিনি পিতামাতার একমাত্র কন্যা। তার ছোট একজন মাত্র সহোদর আছে। 4 রুম বিশিষ্ট ঘরের পূর্ব পাশে লাগোয়া হলো দারোগা সাহেবের ঘর, অন্য পাশে তার পিতামাতার ঘর। ছোট ভাই বাইরের অঙ্গনে কাছারি ঘরে অধিষ্ঠান করে। দারোগা সাহেবা লন্ডন প্রবাসী জনৈক সুলতান মিয়া চৌধুরীর দ্বিতীয় স্ত্রী। তার গর্ভজাত 4 ও 7 বছরের 2টি কন্যা আছে। তার নাম কোহিনূর বেগম। 7 দিন না যেতেই তিনি আমাকে চিরকুট পাঠানো শুরু করলেন। সেগুলোর সারমর্ম হলো যে, সেই টাঙ্গাইল থেকে তুমি এখানে এসেছ? তোমাকে দেখার পর থেকেই আমার মরণ হচ্ছে। আমাকে তুমি জাদু কেন করেছ? আমার এখন উপায় কি হবে? মহিলাটি বেশ স্বাধীনচেতা এবং মুক্ত মনের দারোগা। তার মাতার কোনো সাড়া শব্দ শোনা যায় না। তার পিতা একজন নিরীহ এবং সজ্জন ব্যক্তি। ছোট ভাইটি জ্যেষ্ঠা ভগ্নীকে খুবই ভয় করে। ওদের সংসার চলে কোহিনূর বেগমের দৌলতে। তার লন্ডন প্রবাসী স্বামী প্রতি মাসে তাকে 40,000 করে টাকা পাঠাত। 3য় সপ্তাহ থেকে আমার বিপদ শুরু হলো। আমি যতক্ষণ রুমে থাকি, মহিলাটি যখন তখন এসে হাজির হয়। আমার মন খারাপ কিনা, স্ত্রী সন্তানদের জন্য কষ্ট হচ্ছে কিনা, এসব জিজ্ঞাসাবাদ করে। সেদিন রাতের আহার পর্ব সমাধা করে শুয়ে পড়েছি। আমার ঘুম ভাঙানো হলো। হুকুম হলো দরজা খোলার। দরজা খুলতেই ভেতরে এসে সে দরজায় সিটকি নিয়ে আটকে দেওয়ার পর আমাকেও আটক করল। আমার নিঃশ্বাস ফুরিয়ে গেল। আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করল। বলল, কেন তুমি এখানে এসেছ? সুলতান মিয়ার আমি 2 নাম্বার বিবি। প্রথম বিবিকে নিয়ে সে লন্ডন থাকে। আমাকে মাসে মাসে টাকা দিয়েই সে খালাস। তোমাকে দেখার পর আমার সব কিছু ওলটপালট হয়ে গেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাকে এখন তোমার করে নাও। আমার কলিজায় ধুকধুক বেড়ে গেল। বললাম, দেখো, আমরা উভয়েই বিবাহিত। তোমারও সন্তান আছে, আমারও সন্তান আছে। আর আমি আমার স্ত্রীকে অসম্ভব ভালোবাসি। আমার পক্ষে অবৈধ কোনো কাজ করা সম্ভব নয়। মহিলাটি আমার কথা উপেক্ষা করে আমার পাশে শুয়ে পড়ল। ভয়ে আমার কাঠ অবস্থা। এই বুঝি মানিজ্জত যায়। আমাকে জড়িয়ে ধরে সে কেঁদে ভেসে যেতে লাগল।
তার পিতামাতা বা ভাই টের পেলে আমার বিপদ হবে বলায় সে ফনা তুলে বলল, চুপ থাকো, কিচ্ছু হবে না। অনেক অনুনয় বিনয় করে তাকে ফেরত পাঠাতে সক্ষম হলাম। আমাকে প্রায়ই বাইরে থাকতে হয়, 2, 4, 6, 8 দিন পর্যন্ত বাইরে থাকতে হয়। শ্রান্ত ক্লান্ত হয়ে ফিরে এসে মহিলাটির জেরার মুখে পড়তে হয়। স্নানান্তে আহার পর্ব সমাধা করে শুয়ে পড়তেই মহিলাটি ওপাশে শুয়ে পড়ে। আমার কাছে সবসময় লোকজন আসে, তারা কেউ দেখলে অসুবিধা হবে বললেও তাকে তাড়ানো যায় না। পরদিন রাত 10টার পর এসে আমার বুকের উপর শুয়ে পড়ল সে। মহিলাটিকে ভোগ দখল করার কোনো সমস্যাই ছিল না, অথচ সেটাই ছিল আমার সমস্যা। সে কান্না শুরু করতে আমি বললাম, তোমার স্বামীর সত্ত্ব আমাকে দিতে পারো না, সে পাপ করতে পারবো না আমি। কান্না ভুলে ফোঁস করতে করতে সে চলে গেল। পরদিন অসম্ভব এক বিপদকে নিয়ে এলো আমার সামনে। রাত 9টার পর এক তরুণী সহ আমার রুমে এলো সে। বলল, ও আমার বাল্যকালের সখী, এখনো বিয়ে হয়নি। আমার স্বামীর সত্ত্ব তোমাকে দিতে না করেছ, তাই ওকে এনেছি। আমার পরিবর্তে ওকে দিয়ে যাচ্ছি। ভয়ের কিছু নেই, সইকে অন্য কেউ না ভেবে আমাকেই পেয়েছ ভেবে নাও। এই বলে সে চলে গেল। আমার বোধশক্তি এলোমেলো হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ওই মেয়েটির সঙ্গে আলাপ শুরু করি। জানা গেল তারা বেশ গরিব। পিতা না থাকায় ভাইদের সংসারে তাকে বোঝারূপে থাকতে হচ্ছে। কোহিনূরের কাছ থেকে বহুবিধ সাহায্য নিতে হয় তাকে। তাই তার দাবি পূরণ করতেই সে নির্দ্বিধায় চলে এসেছে। তার কাছে অন্য কিছুই বিচার্য নয়, সব কিছুই সে বিনা দ্বিধায় করতে পারে। আমি একজন মানুষ এবং সংবেদনশীলতা বেশ গভীরভাবেই আমার মধ্যে ক্রিয়া করে। এই মেয়েটিকে বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আমার পক্ষে পরাগমন করা সম্ভব ছিল না। তাই বিনীত হয়ে ক্ষমা প্রার্থনা করে মেয়েটিকে বিদায় দিলাম। সাত সকালে কোহিনূর এসে বলল, এত অহংকার তোমার! আমাকে তুমি এভাবে অপমান করবে ভাবতেও পারিনি। আমার সই পরাজয়ের লজ্জায় কাঁদছে। আমি বললাম, এ তো পরাজয় নয় ম্যাডাম, তোমার ভালোবাসা যে কত বড় মাপের তা আমি ছাড়া আর কেউ পরিমাপ করতে সক্ষম হবে না। তোমাকে আমি স্যালিউট করছি। কাজের খাতিরে প্রাতরাশ পর্ব শেষ করে রওনা দেই। ফিরে আসি 16 দিন পর। আমাকে অসম্ভব সব ঝুঁকি নিয়ে কাজ করতে হতো। প্রচুর উৎকোচ সাধা হতো আমার কাজে, কিন্তু আমি যে গরিব সে গরিবই থেকে গিয়েছি। তাই আজ বিবেকের কোনো তাড়না আমার কোথাও নেই। 16 দিন পর ফিরে এসে জানলাম যে আমাকে বিমুক্ত করে দেওয়ার জন্য ঢাকা থেকে তার বার্তা এসেছে। আমি ফিরে যাব শুনে কোহিনূরের উথাল পাথাল শুরু হলো। রাতে এসে সে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। এমন হলো যে নিজের ওপর আস্থা না থাকলে হেরেই যেতাম। চোখের জলে আমার বুক ভিজিয়ে দিল সে। এক অসহায় নিঃস্ব নারীর সকল আকুতি ঝরিয়ে সে আমাকে কাঁদিয়ে ছাড়ল। আমার বুকে শুধু শুয়ে থাকার আকুতিটুকু মেনে নিতে হলো। চরম কষ্টের মধ্যে দুজনের রাত অতিক্রান্ত হলো। তার 4 দিন পর বিদায় নিলাম। দেখেছিলাম এক নারীর অশ্রু। কারো চোখে এত অশ্রু থাকে সেটা আমার জানা ছিল না। আজও সেই নারীর সেই অশ্রু আমার মানসপটে চিকচিক করে এবং আমাকে ব্যথাতুর করতে থাকে। আজকের গল্প নারীর যোগ্যতা। গল্পটি লিখে পাঠিয়েছেন সুলতানা রাজিয়া। আমার এক বান্ধবীর কথা আমার আজও মনে পড়লে ভীষণ কষ্ট পায়। ওর শেষ পর্যন্ত আর ডাক্তার হওয়া হয়নি। আমার বান্ধবী তখন পড়াশোনা করত। সে তার বিভাগের
এক শিক্ষকের লোলুপ দৃষ্টিতে পড়েছিল। ইচ্ছা করলেই একজন ছাত্রী এ শিক্ষকের বলয় থেকে মুক্তি পায় না যদি তার কুদৃষ্টি কোনো ছাত্রীর দিকে একবার পড়ে। সে কারণে অবলা মেয়েদের অবলাই থাকতে হয়। এই কথা সত্য একটা ভালো ইউনিভার্সিটির জন্য। হয় সতীত্ব হারাও, না হলে ডিগ্রি নাও। এসব মেয়েদের ছেলে বন্ধুদেরও কিছু করার থাকে না তখন, কেননা ছাত্র শিক্ষক কোনো কোনো ক্ষেত্রে একই রাজনৈতিক সংগঠনের ছায়াতলে আবদ্ধ থাকে, ফলে ব্যক্তির চেয়ে দল বড়। একই বিষয়ে বারবার ফেল করাতে বিষিয়ে ওঠে আমার বান্ধবী। হঠাৎ ওই স্যার একদিন তাকে ডেকে বসেন। সে যায় স্যারের চেম্বারে তার অন্য এক বান্ধবীকে নিয়ে। কেন ফেল করল, কি কি কারণ ছিল ইত্যাদি। দ্বিতীয় দিনে একা যায় সে। তাকে অনেক শিখিয়ে দেয় স্যার। খুশি হয় আমার বান্ধবী। তৃতীয় দিনে অ্যানিম্যাল অ্যানাটমি বিষয়ে শেখানোর এক পর্যায়ে স্যার তাকে প্রশ্ন করেন, পেলভিক বোনটা তোমার নিজের শরীরে দেখাও। টকটকে লাল হয়ে যায় আমার বান্ধবীর মুখখানি। নীরবে বের হয়ে আসে সে। তার প্রেমিককে লজ্জায় বলতে পারে না। আবার পরীক্ষা দেয়, পাশ করে না। সব ঘটনা এবার সে বলে অন্য শিক্ষকদের। কোনোই লাভ হয় না, কারণ বাংলাদেশে সবারই সফল সমিতি আছে, সংগঠন আছে, নেই শুধু নারীদের। নারীদের চাই যোগ্যতা। পরে আমার বান্ধবী আর কোনোদিনই পাশ করতে পারেনি। দেখতে খুব সুন্দরী না হলেও গলার পেছনে, চোয়ালে ও আপার লিপে কিছু বিশেষ লোম থাকাতে অনেক ছেলে বন্ধু বা সহপাঠীদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে আমার প্রতি। আর এই বিশেষ লোমের কারণেই প্রায় ধরাশায়ী হতে যাচ্ছিলাম আমারই এক 40 শিক্ষকের হাতে, তার রসনার ফাঁদে আটকাতে। আনটাচড মেয়ে সেই লোকের খুবই পছন্দের ছিল। আমি তখন একই ইউনিভার্সিটির অন্য অনুষদের এক ছাত্রী। সুযোগ বুঝে ওই স্যার ওই সময় টোপ ফেলতেন মেয়েদের মধ্যে তার পছন্দের ছাত্রীকে ভালো নম্বর অথবা পাশের আশা দিয়ে লুফে নিতে। সরলা, সবলা, অবলা এবং যোগ্য মেয়েই এই নারী প্রেমিকের খিদে মেটাত, না হলে বারবার ফেল করে চিরবিদায় হতো। অথবা কোনো মামা বা দলীয় নেতার সাহায্য নিয়ে কোনো মেয়েকে সফল হয়ে অতি কষ্টে বেরিয়ে আসতে হতো নারী পিপাসু শিক্ষিত জানোয়ারের হাত থেকে। কারণ এ জাতীয় ব্যক্তি কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্ত থাকে। একদিন তার প্র্যাকটিক্যাল ক্লাসে আমার ক্লাসমেটদের সঙ্গে ছিলাম। হঠাৎ স্যারের একটি প্রশ্নের উত্তর দিতে পারলাম না। প্রশ্নটি যদিও বিষয়ভিত্তিক ছিল। ক্লাস শেষে স্যার সব ছাত্রছাত্রীকে চলে যেতে বলেন, শুধু আমি ছাড়া। সবাই চলে যায়। যদিও সবাই এই স্যারের চরিত্র সম্পর্কে জানে, আমিও জানি, তবুও থাকতে হলো আমাকে। একসময় স্যার তার সঙ্গে তার চেম্বারে যেতে বলেন। ভয়ে আমার শরীরে কাঁপুনি উঠছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। চেম্বারে নেয়ার পর স্যার আমাকে ওনার সামনের চেয়ারে বসতে বলেন। নির্জন কুঠুরি। বেয়ারাকে ডেকে বলেন, তুমি আমার জন্য সিগারেট নিয়ে এসো। ব্যাস, সবই নীরব। আমার আশেপাশে মানুষ বলতে কেউ রইল না। আমাকে ভয় পাচ্ছ? ভয়ের কিছু নেই। স্যার আমাকে সান্ত্বনা সুরে বলেন, সিম্বায়োসিস বোঝো? বুঝি। কিছুক্ষণ থেমে উত্তর দিলাম, শোনো মেয়ে, এমন কাজ আমরা করব যাতে তুমি উপকৃত হও আর আমিও উপকৃত হই। স্যারের প্রস্তাব। ইন্নানিল্লাহ, আমি মনে মনে উচ্চারণ করলাম। এই মেয়ে, কিছু বলছো না যে? স্যারের প্রশ্নের উত্তরে না গিয়ে আমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন
পড়ছি বারবার, আর সময় ক্ষেপণ করছি। তুমি আমার বাসায় আসবে, তুমি ভালো রেজাল্ট করতে পারবে, নিশ্চয়ই তুমি তোমার ভালো চাও, তাই না? স্যারের সৎ উপদেশ। ওকে, আজ তাহলে এসো। মাথা নিচু অবস্থাতেই সরে এলাম। বাসায় এসে আমার শিক্ষক বাবাকে বললাম, মাকেও বললাম ঘটনাটি। মা বললেন, আর অমুখ হওয়ার দরকার নেই। বাবা তার এক বন্ধু, যিনি ওই একই ইউনিভার্সিটির অন্য ফ্যাকাল্টির একজন শিক্ষক, তাকে দিয়ে আমার শিক্ষককে বোঝালেন। বলালেন, মেয়েটি আপনাকে দেখে ভয় পায় কেন? কিন্তু তাতে কোনো লাভ হলো না। একদিন স্যারের রাজনৈতিক দলের এক সন্ত্রাসী ছাত্রনেতাকে অনুরোধ করলেন আমাকে ভয় দেখাতে এবং আমি যেন স্যার যা যা করতে বলে তাই করি। শুনে নেতাটি বলে, ওরে বাপরে, আমারে কাইটটা ফেলাইব ও যদি এই কথা শুনে। এখানে ও হলো আরেক ছাত্রনেতা, যে আমার একজন ভালো শ্রেণীর বন্ধু ছিল। আমাকে ভালোবাসত সে। শেষ পর্যন্ত আমার সে ভালো বন্ধুটির অজুহাতে আমাকে ফেল করানো তো দূরের কথা, ভালো নাম্বার দিতে বাধ্য হয় ওই শিক্ষকটি। দেরি হলেও বুঝতে পারলাম ভালো রেজাল্ট অথবা পাশ করতে নারীর কি কি যোগ্যতা থাকা দরকার। পরে জেনেছি প্র্যাকটিক্যাল ক্লাসের অপরিহার্যতার সুযোগ নিয়ে এসআরটি বহু মেয়েকে ব্যবহার করেছেন এবং পরে ভালো পাত্র দেখে এসব মেয়েদেরকে বিয়েও দিয়েছেন। তাদের জীবন সঙ্গীদেরকে বুঝতে দেয়া হয়নি তাদের সঙ্গিনীরা কি বেচে কি কিনেছে। তার ৮-৯ বছর পর আবার সেসব শিক্ষকদের কথা আমার মনে পড়ছে। মনে পড়ছে তাদের হতভাগিনী স্ত্রীদের কথা। কোনো পথে কি নেই এই মানুষগুলোকে মানুষ বানানোর? আসুন আমরা আমাদেরকে রক্ষা করি, তারপর অন্যদেরকেও বাঁচতে সাহায্য করি। দুর্দিনে আমরা ভালো বন্ধু হই, মনের কথা শুনি। নিজের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পবিত্রতা এবং ভালোবাসা দিয়ে আসুন নিজেকে যোগ্য করে তুলি, একটি ভালো ও সুস্থ সমাজ গড়ি। আজকের গল্প সংগ্রামী। গল্পটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা কোনো কিছুই প্রকাশ করতে চান না। এই গল্পটা আমার জীবনকে শেষ করে দেওয়ার অভিজ্ঞতার গল্প। গল্পটা কাউকে কখনো বলা হয়নি, কাউকে কখনো বলা যায়নি। 40 বছর আগের কথা। সম্ভ্রান্ত এক গোঁড়া মুসলিম পরিবারে বিয়ে হয় আমার। স্বামী 10 দিন পরেই ফিরে চলে যায় কর্মস্থলে। সৌদি আরবে কর্মরত ছিল সে। 4 বছর পর পর সে দেশে আসত। আমি শ্বশুর, শাশুড়ি ও তার ভাই বোনদের নিয়ে সুখী দিন কাটাতে লাগলাম। অল্প বয়স আমার। সুন্দর স্বামী আর সুন্দর পরিবার প্রাপ্তিতে আমি এত বেশি খুশি ছিলাম যে সব কিছুর ওপর স্বামীর সঙ্গ পাওয়ার শূন্যতা ছাড়া আমার আর কিছুর অভাব থাকল না। রোজ সারাদিনের সব কাজ সেরে গভীর রাতে তাকে চিঠি লেখা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত বলে মনে করতাম। সারাদিনের সব কাজের ভার আমার উপর দিয়ে তারাও নিশ্চিন্ত ছিল। আনন্দে তার আসার দিন গুনতাম। ভোর 5টায় সবাই উঠতাম। নামাজ পড়ে সবার নাস্তা বানানো দিয়ে দিন শুরু হতো আমার। ক্লান্তি ছিল না আমার। সুখী ছিল তারাও আমাকে নিয়ে। রোজ তার চিঠি আসত, আমিও রোজ পোস্ট করতাম। আনন্দে ভাসতে থাকলাম। কিন্তু সুখ বড় ক্ষণস্থায়ী। আমার দেবর, অর্থাৎ তাদের দ্বিতীয় সন্তানটি প্রায় আমারই বয়সী। হঠাৎ তার মধ্যে কুপ্রবৃত্তি নাড়াচাড়া দিল। সহানুভূতির ছলে ঘরে এসে যখন তখন হানা দিত। ভয়ে আর দুর্ভাবনায় দিশেহারা হলাম। সম্ভ্রান্ত পরিবারের মমতাময়ী মাকে বাধ্য হলাম একসময় খুলে বলতে। তিনি প্রথমে অবাক,
পরে পরামর্শ দিলেন, সাবধানে থেকো, সবসময় ঘরে দরজা বন্ধ করে রেখো। হালকা তিরস্কারও করলেন তার সেই সন্তানকে। হয়তো এটাই ছিল আমার ভুল। কুসন্তানটি ক্ষেপে উঠল। তার আসল চেহারা তার মা বাবা কেন জানল? জ্বালাতন বেড়ে গেল আমার। শ্বশুরও তাকে নিষেধ করলেন, কিন্তু সে ভাইটি তার প্রবাসী বড় ভাইকে চিঠিতে কি জানালো জানি না। প্রবাসের সেই সুন্দর ভালোবাসা ভরা চিঠি আসা বন্ধ হলো। আমাকে লেখার পরিবর্তে বাবা মায়ের কাছে সে চিঠি লিখল, বের করে দাও ওই মেয়েকে আমার বাড়ি থেকে। যে বুকে মাথা রেখে আমি শান্তি পেতে চাই, সেই বুক সে কি করে বাড়িয়ে দেয় আমার ছোট ভাইয়ের দিকে। আমার কোনো কথাই শোনা হলো না। পরিবারের প্রথম ও প্রবাসী সন্তানের কথা রক্ষা হলো। আমাকে বাপের বাড়িতে সেই রাতেই পাঠানো হলো। কাঁদলাম আর কাঁদলাম। যে মেয়েটি হেসে হেসে পরিবারের সকলের জন্য কাজকর্ম করত, এক নিমেষেই পরিবারের সবাই তার উপর অনায়াসে মন উঠিয়ে ফেলল। প্রবাসে যোগাযোগের চেষ্টা করলাম। যে কোনো মফস্বল শহর থেকে চিঠি পোস্ট করলে বিদেশে সেই চিঠি যেতে সময় লাগত প্রায় 1 মাস। ব্যর্থ হলাম তার সঙ্গে যোগাযোগ করতে সময় মতো। এরই মধ্যে তাদের এক দূরসম্পর্কের চাচাতো ভাই আমার বাড়ি বেড়াতে এলো। ওদের ওখানে 9 মাস থাকার সময় ওই ভাইকে আসতে দেখেছি ওই বাড়িতে অনেকবার। হাসি খুশি প্রাণবন্ত ও ধনী মানুষ হিসেবে ওনাকে সবাই চিনত। তিনি আমাদের বাড়িতে আসাতে প্রাণ ফিরে পায়। এসে কিছু কথার পর জানালেন যে তিনি আমাকে নিতে এসেছেন। ওই সংসারে যাতে আমি ফেরত যাই সেজন্য তিনি সব রকম চেষ্টা করবেন। তিনি প্রভাবশালী ছিলেন বলে সবাই ওনাকে মেনে চলত। আমারও মনে বিরাট আশা হলো যে আমার আর ভয় রইল না। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। আমার মা কাঁদলেন, আমি কাঁদলাম। দূরত্ব বেশি হওয়ায় এয়ারপোর্টে পৌঁছে দেখি প্লেন আমাদের আসার আগেই ছেড়ে দিয়েছে। তিনি একটুও হতাশ না হয়ে বললেন, চিন্তার কিছু নেই, চলো ট্রেনে যাই। আমি তখন আসন্ন স্বামী হারানোর ভয়, সংসার হারানোর ভয় এবং ওই সংসারে ফিরে যাবার আনন্দে দিশেহারা। আমরা ঢাকার উদ্দেশ্যে ট্রেনে উঠলাম দুপুরে। সন্ধ্যার পর ঘাটে এসে ট্রেন থামল। এরপর স্টিমার, এপারে আবার ট্রেন। সব রাতের ব্যাপার। এপারে এসে ট্রেনে উঠলাম। রাত গভীর তখন। আমার শরীর ভালো না। উল্টোপাল্টা জার্নির জন্য পেটেও ব্যথা। রুমে আমরা শুধু দুজন। আমার ভয় হতে থাকলো। এমনি করে একসময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভাঙল। টের পেলাম আমার গায়ে হাত দিচ্ছেন দেবতুল্য ভাইয়া। জোরে তাকে ধাক্কা দিয়ে সোজা হয়ে বসলাম। চিৎকার করে উঠলাম। বললাম, আমার সর্বনাশ হয়ে যাবে। ফিরে যেতে চাই আমি ওই সংসারে। আমাকে দয়া করে বাঁচান। তিনি শক্ত করে আমাকে চেপে ধরলেন এবং বললেন, সারাটা রাত নিজেকে সংযমের মধ্যে রেখেছি। তোমার মতো একটা মেয়েকে একা পেয়ে বসে থাকব? তিনি অমানুষের মতো আচরণ শুরু করলেন। নিরুপায় হয়ে বললাম, ভাইয়া, আমার শরীর ভালো না, আমাকে ছোবেন না, আমি সুস্থ নই। কিন্তু না, যে মানুষটা সকাল থেকে আমার সহযাত্রী হিসেবে জোহর, আসর, মাগরিব এবং এশার নামাজ পড়েছে নিয়ম মতো, সেই মানুষটাই তার লালসা সারা রাত ধরে মেটালেন আমার শরীরের ওপর দিয়ে। ট্রেন যত জোরে চলে ওনার অত্যাচারের পালা তত বাড়ে। নিঃশব্দ রাতে ট্রেনের ঝিকঝিক শব্দে মিলিয়ে গেল আমার চিৎকার। নষ্ট হলাম, সব হারালাম, সব কিছু। এরপরের গল্প খুব সংক্ষিপ্ত। আমাকে ডিভোর্স দেয়া হলো। চরিত্রহীনা হিসেবে ঢুকতে দেয়া হলো না ওই বাড়িতে। বড় ভাইয়ের সঙ্গে ট্রেনে আমার সেই রাত্রি যাপন নাকি ছিল ইচ্ছাকৃত।
আর সেই রাতের বিকৃত কাহিনী অজানা রইল না প্রবাসেও। একা ফিরে এলাম মায়ের বাড়িতে, মরার তীব্র আকাঙ্ক্ষায়। বোধহয় বেঁচে থাকার স্বাদ আরও তীব্র। আমার বেঁচে থাকতে ইচ্ছে হলো। এক সময় ঢাকায় এলাম চাকরি নিয়ে। এক আত্মীয়ের সাহায্যে প্রথমে ছোট চাকরি, পরে বড় চাকরি, এবং সংগ্রাম শুরু হলো। জীবনের অনেকগুলো বছর পার করে এখন আমি একজন সফল নারী। সম্ভ্রান্ত কিনা জানি না, কিন্তু সচ্ছল পরিবারের এক ভদ্র সন্তানের বিবাহিতা স্ত্রী, গর্বিত মা। সচ্ছলতা আমার চারপাশে। এখন সমাজের অনেক নোংরা নিয়ম দুমড়ে মুচড়ে ফেলতে পারে অনায়াসে। তবে হঠাৎ একাকী অন্ধকারে আমার জীবনের সেই দুঃস্বপ্নের দৃশ্য কল্পনা করে এখনো শিউরে উঠি। আজকের গল্প প্রীতম। ফরিদপুর থেকে গল্পটি পাঠিয়েছেন প্রমি। ছোট ভাইয়ের কাছ থেকে প্রীতমদার সেলুলার নাম্বার পেয়েছিলাম, কিন্তু কখনোই ফোন করা হয়ে ওঠেনি। বেশ কয়েক বছর আগে যোগাযোগ ছিল চিঠিতে প্রীতমদার সঙ্গে। প্রীতমদা সম্পর্কে আমার কাজিন। আমিও আমার এক দিদি মিলে প্রায়ই বিভিন্ন মোবাইল নাম্বারে মিস কল দিয়ে বিরক্ত করতাম নাম্বারধারীদের। কেউ কেউ মিস কলের উত্তর দিত। এদের মধ্যে যারা ছেলে তাদেরকে প্রায়ই বিরক্ত করতাম। ওরাও খুশি হতো, আমাদের দেখতে যেত সামনাসামনি, কিন্তু কখনো দেখা দেয়নি। ঠিক একইভাবে প্রীতমদাকে প্রতি ঘন্টায় ঘন্টায় মিস কল দিলেও কোনো উত্তর না পেয়ে একদিন নিজেই ফোনে 3 মিনিট 4 সেকেন্ড কথা বললাম। আমার পরিচয় পেয়ে দাদা ভীষণ খুশি। তখন দাদার বিয়ের বয়স কয়েক বছর হয়েছে। একটি মেয়েও হয়েছিল, যার বয়স ছিল তখন 2 বছর। এরপর থেকে দাদা সময় পেলেই আমাকে ফোনে ফোন করতেন। একদিন তিনি আমাকে জানালেন যে তিনি আমাকে ভালোবাসতেন। তিনি বললেন, আমি এক ডাক্তার ছেলেকে পছন্দ করি বলে তিনি তখন আমাকে বিয়ের কথা বলেননি। দাদার কথায় কি যেন একটা টান আছে। তিনি খুব আবেগ ভরা কণ্ঠে কথা বলতে পারতেন। দাদা ঢাকায় চাকরি করেন। আমি দুষ্টুমি করে বললাম, আমাকে যদি এখনো সত্যিই ভালোবাসেন তাহলে 2-1 দিনের মধ্যে আমাকে দেখতে আমাদের বাসায় আসবেন। প্রীতম তা ভ্যাবাচাকে খেয়ে বললেন, চেষ্টা করব। আমি আরও ন্যাকামো করে বললাম, আমার সঙ্গে দেখা না করলে আপনার সঙ্গে আর কোনো দিন কথা বলবো না। পরের দিনই প্রীতমদা আমাদের বাসায় এসে হাজির। দাদাকে নিয়ে শহরের প্রতিটি জায়গা ঘুরে বেড়ালাম, ছবি তুললাম। বাসায় ফিরে ছাদে উঠে দাদাকে জড়িয়ে ধরে চুমু খেতেই দাদা কেঁপে উঠলেন। তিনি যখন আমাকে চুমু দিতে গেলেন অমনি আমি সরে এলাম। প্রীতমদাকে হঠাৎই তুমি করে বলেছি। দাদা ভীষণ খুশি হলো তুমি সম্বোধনে। বললাম, ভালো একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দাও, তবে ঢাকায় চাকরি করে এমন যেন হয়, তাহলে তোমার কাছে থাকতে পারবো। বিয়ের পর একটি মাত্র সন্তান নেব, আর তা হলো মেয়ে। দাদা বললেন, মেয়েটি না হয় আমিই বানিয়ে দেব। সে কি করে সম্ভব? দাদা বললেন, পৃথিবীর সব সন্তানের আসল পরিচয় শুধু তার মা জানে, অর্থাৎ মাই বলতে পারবে সন্তানের পিতাকে। সেরকম আমিও না হয় তোমার সন্তানের পিতা হব, যদি তুমি রাজি থাকো। আমিও রাজি হলাম। দাদা আমার মেয়ের নাম রাখলেন মিতুল। সন্ধ্যায় দাদা চলে গেলেন। বাস স্ট্যান্ড পর্যন্ত ওনাকে সি অফ করতে গেলাম। দাদাকে বোঝালাম, ডাক্তারকে নয়, আমি ওনাকেই ভালোবাসি। কিভাবে যেন দাদার মোহে কেটে গেল সারাটা রাত। প্রতিদিনই দাদার সঙ্গে ফোনে কথা হয়। এরই মধ্যে তিনি আমাকে একটা গ্রামীণ ফোন গিফট করেন।
দাদার কাছ থেকে উপহার পাওয়া সেই ফোন দিয়ে আমি সেই ডাক্তারসহ আরও অনেককে ফোন করি, কথা বলি প্রায় সময়ই। ওদেরকেও ভালোবাসার কথা বলি, বিয়ে করার আশ্বাস দেই। এরপর একদিন দাদা আমার সঙ্গে আবার দেখা করতে এলেন। এবারও সেই পুরনো জায়গাগুলোতে বেড়াতে গেলাম, ছবি তুললাম, রিকশায় করে ঘুরে বেড়ালাম। দাদা অনেক বেশি কিছু আশা করেছিলেন এবার আমার কাছে, কিন্তু একটুও এগোতে দেইনি। বরং বলেছি, আপনি বিবাহিত, সন্তান আছে। যদিও আমি জানি দাদার দাম্পত্য জীবন সুখের নয়। দাদা আর কোনো কথা বলেননি, আমাকে আদর করতে সাহস পাননি। বাসার গেটে আমাকে নামিয়ে দিয়ে চলে গিয়েছিলেন। তারপরে দাদার সঙ্গে কথা বলা কমিয়ে দিয়েছি। দাদার সঙ্গে কথা বললে কেমন যেন ঘোরের মধ্যে পড়ে যায় আমি। অন্যরকম এক ভালো লাগায় আমাকে আচ্ছন্ন করে। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না। ওনাকে খুব বেশি অনুভব করি। বিশেষ করে দুপুর 1টার দিকে দাদাকে ফোন না করে থাকতেই পারি না। অন্তত একটা মিস কল হলেও দেই। তাহলে কি বোকাদের মতো দাদাকে ভালোবেসে ফেললাম আমি? নাকি অন্য ছেলেদের মতো প্রীতমকেও অ্যাভয়েড করতে পারবো আমি? মনে হয় পারবো না, কারণ আমি সত্যিই প্রীতমকে ভালোবেসে ফেলেছি। যেই আমি ভালোবাসা ভালোবাসা খেলা খেলতেই শুধু পছন্দ করি, সে আমি প্রীতমের জন্য এখন পাগল। সত্যি প্রীতম, তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। প্রীতম, তোমাকে ভীষণ ভালোবাসি। আজকের গল্প অন্য জাতের মানুষ। খুলনা থেকে গল্পটি লিখেছেন মোস্তফা। তখন আমার পোস্টিং ঝালকাঠি জেলায়। কথায় বলে, ধান নদী খাল এই তিনে বরিশাল। বৃহত্তর বরিশাল জেলার একটা মহকুমা ছিল ঝালকাঠি, বর্তমানে জেলা। সত্যিই তাই, নদীবহুল এলাকা। যাতায়াতের প্রধান মাধ্যম নদীপথ, অর্থাৎ নৌকা, ট্রলার, লঞ্চ এবং রকেট। সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ছোট শহর ঝালকাঠি। বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। শুধু যাতায়াতের এতদিনকার ধরন পাল্টে গেল। একদিন লঞ্চে নির্ধারিত সময়ের আগেই লঞ্চ ঘাটে অপেক্ষা। তারপর কাঙ্ক্ষিত লঞ্চ ঘাটে ভিড়লে হুড়হুড় করে লঞ্চে আরোহণ, অতঃপর উন্মুক্ত প্রকৃতি অবলোকন করতে করতে দীর্ঘ প্রতীক্ষা। প্রথম কিছুটা বোরিং ফিল করলেও এক পর্যায়ে এ ভ্রমণই আনন্দময় হয়ে উঠল মনের অজান্তে। প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা, সে সুবাদে অফিসিয়াল যে কোনো ভ্রমণে যানবাহনে প্রথম শ্রেণীর সুবিধা প্রাপ্ত ছিলাম। রকেটে ভ্রমণ করলে আর্থিক সুবিধা বেশি থাকায় অফিসিয়াল ভ্রমণগুলো রকেটের প্রথম শ্রেণীতেই করতাম। যতদূর মনে পড়ে, সময়টা মার্চ মাস। অফিসিয়াল কাজ শেষে ঢাকা থেকে ফিরছিলাম। যথা নিয়মে রকেটের প্রথম শ্রেণী। রিজার্ভেশনটা আগেই করা ছিল। রকেট ছাড়ার কিছুক্ষণ আগে তড়িঘড়ি করে আমার নির্ধারিত কেবিনে গিয়ে উঠলাম। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম এবং বিছানায় কিছুক্ষণের জন্য শরীরটাকে এলিয়ে দিলাম। সারা দিনের ক্লান্ত শরীরটা যখন বেশ স্বাচ্ছন্দ্য হয়ে এলো, তখন রাত প্রায় 8:30। ততক্ষণে রকেট ঢাকা থেকে অনেক দূরত্বের ব্যবধানে প্রশস্ত নদীগর্ভে তার বিশাল আকৃতির পাখা ঝাপটিয়ে রাজহাঁসের মতো দুলতে দুলতে বহমান। খুব খিদে পেয়েছিল, তাই দেরি না করে রাতের খাবারের জন্য পা বাড়ালাম। কেবিন থেকে বের হতেই চোখে পড়ল পাশের কেবিনের খোলা দরজা। 2 পা এগোতে গিয়ে দেখি সে কেবিনে 2 জন বিদেশিনী। একজন মধ্যবয়সী, অন্যজন সদ্য যুবতী, অর্থাৎ বালিকা। বেশ উৎফুল্ল, কিচিরমিচির করে গল্পে মশগুল। মন স্থির করলাম খাবার শেষে এসে ওদের সঙ্গে পরিচিত হব। বেশ ভালোই কাটবে ভ্রমণের একঘেয়েমি রাত।
ওদের দেশ সম্পর্কেও জানা যাবে অনেক কিছু। ততক্ষণে লক্ষ্য করলাম অল্প বয়সী মেয়েটাও আমার দিকে ঘন ঘন তাকাচ্ছে। একবার 4 চোখের মিলনও ঘটে গেল। আগ্রহটা আরও তীব্রতর হল। আনুমানিক রাত 9:30। অনুমতি নিয়ে তাদের কেবিনে প্রবেশ করলাম। নিজের পরিচয় দিলাম, তারপর তাদের বিস্তারিত পরিচয় নিলাম। অল্পক্ষণের মধ্যে বেশ জমে উঠল আমাদের আলাপচারিতা। খুব সহজে তারা আমাকে আপন করে নিল। উপযাচক হয়ে পরিচিত হতে গিয়ে বিরক্ত হয় কিনা মর্মে যে ভয় পাচ্ছিলাম, বাস্তবে পেলাম এর বিপরীত। তারা এতই আনন্দিত হল যে তা ভাষার আদলে প্রকাশ করা দুরূহ। বিদেশিনী দুজন, মা ও মেয়ে, জাপানের অধিবাসী। রাজধানী টোকিওতে ওদের নিজস্ব বাড়ি। মা কলেজের শিক্ষক, মেয়ে ক্লাস 9-এর ছাত্রী। এই প্রথম বাংলাদেশ ভ্রমণে এসেছে। গন্তব্য বরিশাল। মা মোটামুটি ইংরেজি বলতে পারলেও মেয়েটা তেমন বলতে পারে না। তবুও আধো আধো ইংরেজি এবং ভাবে, ইঙ্গিতে, অঙ্গভঙ্গিমাতে সে তার ভাব প্রকাশে নিবেদিত ছিল। কথোপকথনের মধ্য দিয়ে জানলাম বরিশালের এক প্রতিবন্ধী ছেলে টোকিওতে অনুষ্ঠিত প্রতিবন্ধী ক্রীড়ায় অংশগ্রহণ করেছিল। ওই প্রতিবন্ধী ছেলেটার সঙ্গে এই মেয়েটার পরিচয় ঘটে। তারপর বন্ধুত্ব। সেই প্রতিবন্ধী ছেলেটার আহ্বানে মেয়েকে নিয়ে মাও এসেছে বেড়াতে। 2-3 দিন বরিশাল বেরিয়ে ঢাকা ফিরবে। তারপর বাংলাদেশের যতটুকু অঞ্চল সম্ভব ঘুরে দেখবে। এরপর ফিরে যাবে নিজ দেশে। বিদেশিনীরা সঙ্গে নিয়ে এসেছে পর্যাপ্ত ফল ফলাদি। রাতে তারা ঝাল জাতীয় কোনো খাবার খাবে না। তারা একের পর এক ফল খাচ্ছে। বলা বাহুল্য, আমাকেও খেতে হচ্ছে। কোনো নিষেধ মানছে না, জোর করে আমার হাতে তুলে দিচ্ছে। আমি লক্ষ্য করলাম তারা ফল খেয়ে খোসাগুলো তাদের বহু পকেটওয়ালা বৃহৎ আকৃতির ব্যাগের এক পকেটে পুরে রাখছে। এর হেতুটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কেন এমনটা করছো? জবাবে তারা অবাক হয়ে বলল, রকেটে তো কোনো ডাস্টবিন দেখছি না, তবে ফেলবো কোথায়? তাই রেখে দিচ্ছি, আগামীকাল বরিশাল নেমে ফেলে দেব। আমি বললাম, নদীতে ফেলে দিলেই তো হয়। জবাবে আরও অবাক হয়ে তারা বলল, এতে নদীর পানি দূষিত হবে যে। ততোধিক অবাক হয়ে অনুধাবন করলাম এরা কত উন্নত এদের মানসিকতা, কতটা সভ্য। তাদের কথার কোনো জবাব ইচ্ছে করেই দিলাম না। মনে মনে বললাম, এটা বাংলাদেশের নদী, এত সহজে এখানকার পানি দূষিত হয় কি করে। রাত 11টা প্রায়। অত্যন্ত বিনয়ের সঙ্গে হেসে 2-3 বার এক্সকিউজ মি বলে মা জানালেন তার খুব ক্লান্তি লাগছে, একটু ঘুমাতে চায়। মেয়েটাকে বলল, তুমি ইচ্ছে করলে ভদ্রলোকের কেবিনে গিয়ে গল্প করতে পারো। মেয়েটা উৎসাহের সঙ্গে সম্মত হয়ে আমার কেবিনে চলে এলো। মেয়েটির সঙ্গে রাত প্রায় 2টা পর্যন্ত গল্প করলাম। শিল্পীর নিপুণ হাতে আঁকা ছবির মতো সুন্দর সে। এত সুন্দর মানবী আগে কখনো দেখিনি। যেন মানুষ নয়, অপরূপা এক পরী। ধবধবে ফর্সা, অপূর্ব চেহারা। সবচেয়ে বড় আকর্ষণ তার কমনীয় ত্বক। শারীরিক এত সৌন্দর্য ছাপিয়ে আমার অন্তর্দৃষ্টিতে তাদের মনের সৌন্দর্যই বেশি মোহময় হয়ে উঠেছিল। কত নিশ্চিন্তে, কত বিশ্বাসে মা তার সদ্য যৌবনা ফুলের মতো মেয়েকে এক ক্ষণিক পরিচিত বিদেশি যুবকের সঙ্গে একাকী গল্প করার অনুমতি দিলেন। প্রচণ্ড মুগ্ধ হলাম তাদের এই বিশ্বাসকে স্মরণ করে। তাদের বৃহৎ হৃদয়ের বৃহত্তর মহত্বের কথা ভেবে আবারও অবাক হলাম এই ভেবে যে একটা দরিদ্রতম দেশের একজন প্রতিবন্ধীকে তারা বন্ধু ভেবে সে বন্ধুর বাড়ি বেড়াতে আসতে পারে। রাত 2টার দিকে মেয়েটি যখন আমার কেবিন থেকে বিদায় নিল, আমি তখন আমার কেবিনে বসে মেয়েটির সঙ্গে কাটানো 3টি ঘণ্টার অবিমিশ্র আনন্দ ঘন স্মৃতি নিয়ে বাকি রাতটুকু কাটালাম।
কোনো মতেই ঘুম এলো না। ভোর 6টার দিকে বরিশাল ঘাটে পৌঁছালাম। বিদায় অভিবাদন জানিয়ে মেয়ে তার মায়ের সঙ্গে রকেট থেকে নেমে গেল। আমি তাকিয়ে রইলাম যতক্ষণ দেখা যায়। তারপর একসময় তারা অদৃশ্য হয়ে গেল। কিন্তু অদৃশ্য হলো না তাদের ফেলে যাওয়া স্মৃতি। আজও ভেসে ওঠে ক্ষণে ক্ষণে মনের বিশাল ক্যানভাসে। তখন কেবলই ভাবি, এরা অন্য জাতের মানুষ। আজকের গল্প কারাবন্দির ঈদ। রংপুর থেকে গল্পটি পাঠিয়েছেন ওমর। পেশাগত প্রয়োজনে জেলখানার জীবন সম্পর্কে জানার সুযোগ আমার হয়েছিল। ঈদ মানে আনন্দের দিন হলেও এখানে নেই কোনো আনন্দ, বরং সবাই থাকেন ভয়ে। কারা বিদ্রোহ কিংবা বন্দীদের মধ্যে সংঘর্ষ ঈদের দিনেই বেশি ঘটে। তাই কঠোর নিরাপত্তার ব্যবস্থার জন্য কারারক্ষীদেরও ছুটি দেওয়া হয় না। প্রতিটি কারাগারের ধারণ ক্ষমতার চেয়ে বন্দির সংখ্যা ৩-৪ গুণ বেশি। কারাগারে ওয়ার্ডের ভেতরে বন্দীদের নিয়ন্ত্রণ করার জন্য কয়েদিদের মধ্যে থেকে কয়েকজনকে দায়িত্ব দেয়া হয়। জেলখানার ভাষায় এদের ম্যাট রাইটার বলে। টাকায় কি না হয়, এই কথাটি জেলখানার জন্য সর্বাধিক কার্যকর। মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল সবই টাকায় মেলে। আমাদের নষ্ট রাজনীতির ভ্রষ্ট নেতা গডফাদারদের কল্যাণে কারাগারে বসে মাদকদ্রব্য সেবনের পাশাপাশি নামকরা রেস্তোরাঁর খাবার ঘুম ভাঙার আগেই পেয়ে যান অনেকে। ঈদের দিনেও এর ব্যতিক্রম হয় না। তবে এদিন পাতি নেতা, উপনেতা, চামচা সবার জন্যই থাকে বিশেষ বরাদ্দ। ঈদ উপলক্ষে নতুন পাঞ্জাবি, পাজামা, টুথপেস্ট, ব্রাশ, সাবান ছাড়াও কার্টুন ভর্তি আসে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট। ধূমপান নিয়ন্ত্রণে সংসদে একটি আইন পাশ হলেও আইন প্রয়োগকারী সংস্থার ব্যর্থতায় জেলখানার 4 দেয়ালের ভেতরেও তা কার্যকর হয়নি। অবশ্য যেখানে অবাধে মাদক সেবন বৈধ, সেখানে ধূমপানের বৈধতা চ্যালেঞ্জ করার সাধ্য কার? দেশের কারাগারগুলোতে বর্তমানে বন্দির সংখ্যা 1.5 লাখের উপরে। এদের বিনা পয়সায় খাবারের বন্দোবস্ত সরকারকেই করতে হয়। বন্দির সংখ্যা অনুযায়ী চাল, ডাল, মাছ, মাংস ও মশলার বরাদ্দ করা হয়। দ্রব্যমূল্যের ওঠানামার উপর ভিত্তি করে গড়ে প্রতি বন্দির জন্য 20-25 টাকা প্রতিদিন ব্যয় হয়। ঈদ উপলক্ষে অতিরিক্ত 10 টাকার বরাদ্দ থাকে। 2 ঈদ ছাড়াও স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও ঈদে মিলাদুন্নবীতে বিশেষ খাবারের জন্য এ বরাদ্দ থাকে। তবে ধর্মীয় ও জাতীয় দিবসগুলোর মধ্যে শবে বরাত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব দুর্গাপূজাতে কোনো বিশেষ খাবারের বরাদ্দ নেই। ঈদের দিন কারাগারের ওয়ার্ডগুলো ভোর থেকে খুলে দেয়া হয়। তারপর ভেতরে আয়োজন করা হয় ঈদের জামায়াত। ঈদের নামাজের কোনো বাধ্যবাধকতা নেই। তবুও বেশিরভাগ বন্দী নামাজে শরিক হন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। ঈদের বিশেষ খাবার হিসেবে সকালে সেমাই ও মুড়ি দেয়া হয়। দুপুরে পোলাও, গোশত, বিকেলে ভাত, মাছ। কারাগারে রাতে কোনো খাবার দেওয়া হয় না। সূর্যাস্তের আগেই লকআপের বিধান। তাই রাতের খাবার বিকেলেই দিয়ে দেওয়া হয়। ঈদের দিনসহ উল্লেখিত বিশেষ দিনগুলোতে মাত্র 1 ছটাক মাংস দেয়া হয়। বন্দীদের জন্য প্রতিদিন আধা ছটাক মাছ অথবা মাংস দেওয়ার বিধান। বন্দীদের খাবারের জন্য বরাদ্দ অত্যন্ত কম হলেও কর্তাদের দুর্নীতির জন্য সেটুকুও বন্দীরা পান না। জেলখানায় খাবারের মান বরাবরই নিচু। বন্দীদের জন্য যে গরুগুলো আনা হয় সেগুলো এতই দুর্বল যে তারা পায়ে হেঁটে আসতে পারে না। জেলখানায় খাবার সরবরাহের সময় দেখা গেছে গরুগুলোকে আনা হয় ঠেলাগাড়িতে করে। তরকারি সহ অন্য খাবারের অবস্থা আরও শোচনীয়। রোগাক্রান্ত অথবা অসুস্থ গরুর মাংস খেয়ে কারাবন্দীরা কিভাবে সুস্থ থাকেন সেটাই বিস্ময়ের বিষয়। ভেজাল বিরোধী অভিযান কি জেলখানাতেও চালানো যায় না?
কারাবন্দীদের জন্য বিনোদনের কোনো ব্যবস্থা নেই। পানি খাওয়ার জন্য ব্যবহৃত গ্যালন, মিনারেল ওয়াটারের বোতল, থালা বাটি এসব দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে সাধারণ বন্দীরা গান বাজনা করে অলস সময় কাটিয়ে থাকে। বিত্তবান বন্দীরা অবশ্য আমোদ প্রমোদ সবই করতে পারেন। এরা অর্থের বিনিময়ে দরিদ্র বন্দীদের রক্ষিতা হিসেবে রাখেন। রক্ষিতারা তাদের মনিবদের জামাকাপড় ধোয়া থেকে শুরু করে জৈবিক চাহিদাও মেটান। বিত্তশালী বন্দী ও বিভিন্ন দলের ক্যাডারদের লালসার শিকার হন কিশোর বন্দীরা। কর্মকর্তাদের মাধ্যমে খাবার বন্ধ করার হুমকি দিয়ে অনেকেই অন্য কয়েদিদেরকে নিকৃষ্ট কাজ করতে বাধ্য করেন। আর অনেক মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মহিলা ওয়ার্ডের বন্দীদেরও সরবরাহ করা হয়। অনেক সময় বাইরে থেকেও পতিতা সরবরাহ করা হয়। কারাগারের কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে বাইরের পৃথিবী পর্যন্ত এ খবর পৌঁছে না। কারারক্ষীরা পর্যন্ত টের পায় না চার দেয়ালের ভেতর কখন কি ঘটে। যারা ভেতরে ঢোকে তারা সবাই আসামি। যারা জামিন নিয়ে ভেতর থেকে বের হয় তারাও আসামি। জেলখানার আসামিদের নিয়ে যেন সেখানে চলছে জমজমাট ব্যবসা। ঈদের দিনে বন্দীদের সঙ্গে সাক্ষাতের জন্য তাদের আত্মীয়রা দূর দূরান্ত থেকে আসেন। বাড়ি থেকে আসার সময় নিয়ে আসেন নানান রকম খাবার। ভেতরে খাবার দিতে হলে যেমনি টাকা দিতে হয়, তেমনি সাক্ষাতের জন্যেও নগদ নারায়ণ অবধারিত। প্রতি বছর ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমার আওতায় ঈদের সময় 2-1 জনের মুক্তি মেলে। রাজনৈতিক বন্দীরাও কেউ কেউ মুক্তি পান। অর্থাভাবে যারা মামলা পরিচালনা করতে পারেন না, তাদের লাল দেয়ালের ভেতরেই পড়ে থাকতে হয় বছরের পর বছর। পুলিশের বিশেষ ক্ষমতা আইনের জালে, যার নাম 54 ধারা, তা দিয়ে প্রতি বছর কত নিরীহ মানুষকে যে লৌহ কপাটে আটকে রাখা হয় কে জানে। শুধু ঈদের সময় পুলিশের চাঁদাবাজিতে পড়েই বহু নিরপরাধ মানুষকে জেলে ঈদ করতে হয়। জেলখানার জীবন বড়ই মানবেতর জীবন। সেখানে ঈদের দিন মানেও নিদারুণ কষ্টের দিন। গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো এই গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে, আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। আপনার গল্পের অপেক্ষায় থাকলাম। আজকের মতো বিদায়।